আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে সাম্য। সাম্য কবিতার কবি হচ্ছেন সুফিয়া কামাল। আমরা সুফিয়া কামালের লেখা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সাম্য কবিতাটি আজকে দেখব। তো কবিতা শুরুর পূর্বে আমরা প্রথমে আমাদের কবি সুফিয়া কামাল সম্পর্কে জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের কবি সুফিয়া কামালকে দেখতে পাচ্ছ, একজন মহিষী নারী। উনি সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন 1911 সালে বরিশালে। জন্ম 1911 সালে বরিশালে। সুফিয়া কামাল কি ছিলেন? সুফিয়া কামাল ছিলেন একজন নারী সংগঠক, নারী জাগরণের একজন কর্মী। উনি নারীদেরকে সবসময় উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন আন্দোলনে এবং নারীদের অধিকার রক্ষায় বিভিন্ন কোনো কিছুতে উনি নিজে অংশগ্রহণ করেছেন এবং অন্য নারীদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন সফল সংগঠক এবং নারী নেত্রী। তিনি ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। স্বাধীন বাংলাদেশে নারী জাগরণে, বিশেষ করে নারীদের সম অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই সাথে সুফিয়া কামালের নামটি যে বিষয়টির সাথে জড়িত সেটি হচ্ছে তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে খুব সোচ্চার ছিলেন। ওনার বলিষ্ঠ কণ্ঠ এ বিষয়ে খুব অগ্রণী ভূমিকা পালন করেছে। তো আমাদের এই যে কবি সুফিয়া কামাল, উনি বেশ কিছু রচনা তার আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো কাব্যগ্রন্থ, এখানে কয়েকটি নাম দেওয়া আছে, তোমরা খেয়াল করো। সাঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। কবি সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন 1999 সালে। তো তোমরা এক্ষেত্রে সুফিয়া কামাল কবি সম্পর্কে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যে বিষয় পুরোটাই দেখতে হবে, তার মধ্যে জন্ম, মৃত্যু, এই উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নামগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এবং তিনি যে একজন সফল সংগঠক ছিলেন, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন এবং নারী জাগরণের বিষয়ে উনি কাজ করেছেন, সাম্প্রদায়িকতা এবং মৌলবাদের বিরুদ্ধে তিনি কাজ করেছেন, এই বিষয়গুলো মাথায় রাখবে। তো আজকে আমাদের পাঠ্য হচ্ছে সাম্য কবিতাটি। তো কবিতার আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে এই সাম্য কবিতায় নামকরণ নিয়ে একটু কথা বলবো। সাম্য মানে কি? সাম্য মানে আমরা অনেকেই জানি, সাম্য মানে হচ্ছে সমতা। অন্য দিক থেকে বলা যায় যে সাম্য মানে সাদৃশ্য বা ভারসাম্য। অর্থাৎ সাম্য শব্দের অর্থ যেমন সমতা, কবি সুফিয়া কামাল তার সাম্য কবিতায়ও সেই সমতার কথাই বলেছেন। সেই সমতাটা কী ধরনের সমতা? ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মাঝে যে সম্প্রীতির বন্ধন, সহমর্মিতার বন্ধন, সেই বিষয়টি কবি সুফিয়া কামাল তার কবিতায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ কবিতার এই নামকরণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে কবিতার অন্তর্নিহিত বিষয়বস্তুর দিকে। অর্থাৎ মূল যে বিষয়বস্তুটি আছে সেটির উপর ভিত্তি করেই, বিষয়বস্তু এটা মাথায় রাখবে, ভিত্তি করে কবিতার নামকরণ করা হয়েছে সাম্য। তো প্রথমে আমরা যে বিষয়টি করব, যে কবিতাটি আমরা প্রথমে পড়ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। কবিতাটা সবাই খেয়াল করো, সবাই অবশ্যই বই নিয়ে বসেছ, কবিতা খেয়াল করো। সাম্য, সুফিয়া কামাল। শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়ায়ে মানুষ চলিয়াছে দলে দলে। এই ছিল আমাদের কবিতা। কবিতাটি অবশ্যই মন দিয়ে পড়তে হবে। তো কবিতার মূল আলোচনায় যাওয়ার আগে আমরা এর শব্দার্থগুলো আগে জানবো। তোমরা খেয়াল করো, কিছু শব্দার্থ বইয়ে দেওয়া আছে, শব্দার্থ এবং টিকা বিষয়ে শব্দার্থগুলো অবশ্যই জানতে হবে। এগুলো জানলে কবিতাটা তোমার জন্য বোঝা অনেক সহজ হবে। তো শব্দার্থ খেয়াল করো। শতেক শব্দের অর্থ হচ্ছে 100। সমুন্নত শব্দের অর্থ অতিশয় উঁচু। বিপুল অর্থ বিশাল। প্রসারিত বিস্তার লাভ করেছে এমন। অনন্ত যার অন্ত বা শেষ নেই। এরপরের শব্দার্থগুলো খেয়াল করো। মহিয়ান শব্দের অর্থ সুমহান। সংগ্রাম অর্থ লড়াই। প্রজ্ঞা গভীর জ্ঞান। দীপ্তিমান উজ্জ্বল। সিন্ধু শব্দের অর্থ সমুদ্র অথবা সাগর, যেটা দেও সেটাই হবে। কেতন শব্দের অর্থ পতাকা।
প্রত্যেকটা শব্দের অর্থে আমাদের জানতে হবে। তার মধ্যে কিছু শব্দ আছে যেগুলো একটু বিশেষভাবে, অনেকগুলো তো আমরা এমনিই পারবো সাধারণ জ্ঞান থেকেই, কিন্তু যেগুলো আমরা পারবো না বা বুঝতে পারবো না সেগুলো একটু বিশেষ মনোযোগ দিয়ে পড়বে। যেমন প্রজ্ঞা শব্দের অর্থ ক্লাসে অনেকে জিজ্ঞেস করে, কেতন শব্দটা অনেকেই জিজ্ঞেস করে বা আমরা জানি না। অন্য কোনো গল্প বা কবিতায় যখন এই শব্দগুলো আসে তোমরা অনেকে জিজ্ঞেস করো, কাজে শব্দার্থগুলো পড়বে, তাহলে তোমার নিজেরই জানা হয়ে গেলো বিষয়গুলো। তো এবার আমরা কবিতার আলোচনায় ঢুকবো। সাম্য সুফিয়া কামালের লেখা, আমরা কয়েকটি চরণ ধরে ধরে আলোচনা করব। তোমরা খেয়াল করো প্রথম 4 লাইন, শতেকের সাথে শতেক হস্ত মিলায়ে একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমুন্নত। এই কয়েকটি লাইনের মাধ্যমে কবি সুফিয়া কামাল কি বোঝাতে চেয়েছেন? এই যে আমরা মানুষ, আমরা কি করি? আমরা সমাজে বাস করি, সমাজে আমরা সামাজিক জীব, সমাজে আমরা সমাজবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে মিলেমিশে বাস করি। আমরা কেন সমাজে বাস করি? কারণ এই জীবনে, এই মানব জীবনে বা এই সমাজে যে বিষয়টি লক্ষ্য করা যায় যে কোনো একজন মানুষের পক্ষে কোনো বড় কাজ, মহৎ কাজ বা যে কোনো কাজই বলো, যে এককভাবে করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে কী করে সেই কঠিন কাজটি কখন সহজ হয়ে যায়? যখন আমরা সবাই মিলে বা একতাবদ্ধ হয়ে সেই কাজটি আমরা করি, তখন সেটা করা অনেকটাই সহজ হয়ে যায়। অনেক অসাধ্য কাজকেও আমরা খুব সহজভাবে সমাধান করতে পারি। সেজন্যই মানুষ কি করে? মিলেমিশে সমাজে একত্রে বাস করে। এই যে একতাবদ্ধ হয়ে আমরা বসবাস করছি, মানুষ বসবাস করছে, এই একতাবদ্ধ হয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যেমন উন্নতি করতে পারি, সেভাবে আমরা আমাদের সামাজিক জীবনেও উন্নতি লাভ করতে পারি। আর একজন মানুষ যখন তার ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনকে উন্নত করে বা সঠিকভাবে পরিচালনা করে, তার প্রভাব কোথায় পড়বে? রাষ্ট্রে পড়বে। অর্থাৎ আমাদের এই মানে রাষ্ট্রের উপরে পড়বে, যে রাষ্ট্রকে আমরা কি করব? কাজের মাধ্যমে, সবাই মিলেমিশে কাজ করার মাধ্যমে উন্নতির চরম পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং এইভাবেই একতাবদ্ধ হয়ে মানুষ যুগের পরে যুগ কাজ করে এই পৃথিবীর বিভিন্ন দেশ আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। সেই বিষয়টি এখানে বলা হয়েছে যে শতেকের সাথে শতেক হস্ত মিলাই একত্রিত, অর্থাৎ সবাই মিলেমিশে কাজ করার মাধ্যমে সব দেশে সব কালে কালে সবে, অর্থাৎ যুগে যুগে উন্নত দেশগুলো আরও উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে। এরপরের লাইনগুলো খেয়াল করো, বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। অর্থাৎ এখানে পৃথিবীকে বলা হয়েছে বিশাল, এবং এই বিশাল পৃথিবীর পথটা হলো অনেক প্রশস্ত, অগণিত পথ। সেই পথগুলো আসলে মূলত কিসের? সেগুলো হলো কর্মের পথ। এই পৃথিবীটা হচ্ছে কর্মমুখর এক পৃথিবী। সেই কর্মের পথ ধরে মানুষ সেই সৃষ্টির আদি লগ্ন থেকে কর্মের আহ্বানে সেই পথ ধরে চলছে অনন্তকাল থেকে, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত চলছে, এবং যতদিন থাকবে পৃথিবী, মানুষ কর্মের ডাকে কি করবে? ছুটে চলছে এবং চলবে। এরপরের বিষয়বস্তুগুলো দেখো, এরপরে কি বলেছে? মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিবান। এই যে মানব জীবন, সংগ্রাম মুখর, কর্মমুখর আমাদের এই জীবন। আমরা একদম জন্মলগ্ন থেকে মানুষ, জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মানুষ কি করে? কর্মের আহ্বানে ছুটে চলে। যে মানুষ কর্মময় জীবন পার করে, কর্মের মাধ্যমে তার জীবন অতিবাহিত করে, সেই সমাজে কি হয়? মহিয়ান হয়, সেই সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যায়। আর অলস এবং কর্মমুখর জীবন কখনোই সাফল্যমণ্ডিত হতে পারে না। সেই জীবন হয় কি? গ্লানিতে ভরপুর, ব্যর্থতায় পর্যবসিত হয় সেই জীবন। আমাদের এই যে সংগ্রাম মুখর জীবন, এই জীবনে আমরা কি করি? কাজ করে আমাদের দুঃখ, দারিদ্র্য, গ্লানিতাকে দূর করে আমাদের জীবনটাকে শ্রেষ্ঠ করে তুলি, মহান করে তুলি। অর্থাৎ মহৎ কর্মের মাধ্যমে মানব জীবন হয়ে ওঠে মহিয়ান। এবং এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে কঠোর শব্দটি আসছে, মানব জীবন শ্রেষ্ঠ কঠোর।
এবং শেষে 2টা লাইন খেয়াল করো, সংগ্রামী আর সাহসী প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। অর্থাৎ আসলে আমরা এই যে সমাজে বাস করছি, আমাদের এই যে সংসার জীবন, তা মূলত একটি যুদ্ধক্ষেত্র। প্রতিনিয়তই আমরা কি করছি? যুদ্ধ করছি, সংগ্রাম করে চলছি। আর এই যে সংগ্রাম আমরা করছি, এই যে যুদ্ধ করছি, লড়াই করছি, এই লড়াই করার জন্য আমাদের মনে কি থাকতে হবে? থাকতে হবে সাহস। প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই মানুষ প্রতিনিয়ত অর্জন করছে বিভিন্ন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করার মাধ্যমে তার সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলোকে ডিঙিয়ে সে সামনে এগিয়ে চলছে, বিজয়ের মালা ছিনিয়ে আনছে। তো এই যে মানুষ সংগ্রাম করে তার নির্দিষ্ট লক্ষ্যে অবতীর্ণ হচ্ছে, সে তার সাহস, প্রজ্ঞা, জ্ঞানকে কাজে লাগিয়ে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তার বিজয়কে তনুরিয়ে মানুষ কি করছে? প্রতিনিয়তই সামনে এগিয়ে যাচ্ছে। তার গোটা পৃথিবীকে, তার জগৎটাকে সে আলোময় করে তুলছে, আলোকিত করে তুলছে। এরপরের লাইনগুলো খেয়াল করো, পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়াইয়ে মানুষ চলিয়াছে দলে দলে। এই 4টি লাইনে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে এই যে মানুষ যে প্রতিনিয়ত কর্মের মাধ্যমে সাহসের সাথে সংগ্রাম করে সামনে এগিয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে? মানুষ আজকের পৃথিবীর এই আধুনিক যুগের মানুষ সর্বত্রই তার বিজয় কেতন উড়িয়ে দিয়েছে। মানুষ তার সামনের সমস্ত প্রতিকূলতাকে, সমস্ত বাধাকে ডিঙিয়ে বর্তমানে অনেক কিছুই জয় করে নিয়েছে। মানুষ আজকে আকাশকে যেমন জয় করেছে, তেমন অন্তরিক্ষ, অর্থাৎ এরপরে মাটিকেও জয় করে, অর্থাৎ মাটির নিচে কী আছে সে বিষয়টিও আজকে মানুষের জানা। মানুষ সমুদ্রকে জয় করছে, সমুদ্রের অগাধ জলরাশির নিচে কী আছে সে সব জগৎ আজকে আমরা জানি। এবং মানুষের সামনে যে শত বাধা আছে সেগুলোকে, সে প্রতিকূলতাকেও সে দূর করে সামনে এগিয়ে গিয়েছে। এই যে এত কিছু মানুষ করে, সেটা কি তার একার পক্ষে করা সম্ভব হয়েছে? মোটেও না। মানুষ একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে সমস্ত বাধাকে দূর করে সামনে এগিয়ে গিয়েছে এবং সমস্ত কিছুকে কি করেছে? জয় করে নিয়েছে। মানুষ বিজয়ের পতাকা উড়াতে সক্ষম হয়েছে প্রত্যেকটি জায়গায়, এবং এটা একমাত্র সম্ভব হয়েছেই মিলেমিশে কাজ করার জন্য। এই যে মানুষ আজকে এই যে পৃথিবীটাকে, গোটা বিশ্বকে জয় করে ফেলেছে, এর প্রতিটি বিষয়কে তারা জয় করে ফেলেছে, এর কারণ কি ছিল? মানুষের কি আছে? অসীম সাহস, সম্মিলিত সাধনা এবং সংগ্রামের মধ্যে দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করছে। সর্বত্র মানুষের কি পদচারণে মুখরিত। আজকে মানুষ এটা পেরেছে কর্মের মাধ্যমে, তার মহৎ কর্মের মাধ্যমে সে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আর অলস কর্মবিমুখ মানুষের পক্ষে কোনোভাবেই এই বিষয় মহীয়ান হওয়া সম্ভব না, এই বিষয়গুলো অর্জন করা সম্ভব না। মানুষ তার সম্মিলিত প্রচেষ্টা, একতার মাধ্যমে আজকের পৃথিবীর আকাশ পাতাল সব কিছুই জয় করে নিয়েছে এবং তার বিজয় পতাকা উড়িয়ে চলেছে সর্বত্র। এবং এই যে আমরা যে আজকে পৃথিবীর পুরো বিশ্বটাকে যে আজকে আমরা জয় করে ফেলেছি, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের এই যে বীর দর্পে পদচারণা, এটাকে আমরা আরও বেশি ত্বরান্বিত করতে পারবো, আরও বেশি প্রসারিত হবে কিসের মাধ্যমে? যদি ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণী ভেদে সকল মানুষের মাঝে সম্প্রীতি এবং সৌহার্দ্যের প্রীতিবন্ধন বজায় থাকে, তাহলে এই অগ্রগতি কী হবে? আরও বেশি ত্বরান্বিত হবে। এবং এভাবেই আমরা আমাদের সামনে যে পথগুলো আছে সেগুলোকে জয় করতে পারবো, কর্মের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। এবং অবশ্যই সেখানে কী করতে হবে? একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে আমরা আমাদের পুরো পৃথিবীকে আমরা জয় করতে পারবো, আমাদের ব্যক্তি জীবনকে যেমন উন্নত করতে পারবো, আমাদের সামাজিক জীবনকে উন্নত করতে পারবো, সেই সাথে গোটা রাষ্ট্রের উন্নয়নে আমরা সবাই অগ্রণী ভূমিকা পালন করতে পারবো। তো এই হচ্ছে সাম্য কবিতার বিষয়বস্তু। যে কবিতাটি বেশ ছোট, মূলত কবি সুফিয়া কামাল তার সম্পূর্ণ কবিতাতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের কি সম্প্রীতির বন্ধনের কথা বলেছেন এবং একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেছেন। তো যে বিষয়বস্তুগুলো এই কবিতায় উঠে এসেছে
সেই বিষয়গুলো এখন খেয়াল করো। অর্থাৎ তোমরা যখন কবিতাটি পড়বে, সমস্ত কিছু সাহায্যে বুঝে বুঝে পড়বে, তখন যে বিষয়গুলো মাথায় রাখবে, যে দিকগুলো, এবং আমাদের সৃজনশীল প্রশ্ন যখন আমরা করি তখন কিন্তু দিকগুলো, নির্দিষ্ট দিকগুলো আগে চিহ্নিত করে নেই যে কোন কোন বিষয় এখানে আসছে, এবং সেই এক একটা দিক ধরে বা 2-3টা দিক মিলিয়ে অথবা সম্পূর্ণ বিষয়বস্তুর উপরেই আমরা প্রশ্নগুলো করে থাকি। তো তোমরা যদি প্রত্যেকটা গদ্যপদ্য পড়ার আগে এই বিষয়বস্তুগুলো, মূল বিষয়বস্তুগুলো এভাবে চিহ্নিত করে নাও, তাহলে কবিতাটা পড়া বা গল্প পড়া অনেক বেশি সহজ হবে। তো সাম্য কবিতার যে দিকগুলো উঠে এসেছে তোমরা খেয়াল করো। 1 নম্বর হচ্ছে সম্মিলিত প্রচেষ্টার সুফল। অর্থাৎ আমরা কবিতাটি যদি খেয়াল করি তাহলে কি হয়, কি দেখতে পাই, যে সম্পূর্ণ কবিতায় একদম কবিতার প্রথম লাইনে খেয়াল করো, শতেকের সাথে শতেক হস্ত মিলাই একত্রিত। অর্থাৎ একতাবদ্ধ হয়ে কাজ করার কথা এখানে বলা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টার সুফল এবং একতাবদ্ধ হয়ে মানুষ কাজ করার মাধ্যমে যে পৃথিবীর সর্বত্র তার বিজয় কেতন উড়িয়ে দিয়েছে, সেই বিষয়টি কবিতায় খুব সুন্দর এবং সুস্পষ্টভাবে উঠে এসেছে। এরপরের বিষয়বস্তু এসেছে অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের মাঝে একতার বন্ধনের কথা কবি সুফিয়া কামাল বলেছেন, যে এখানে যদি ভেদাভেদ থাকে তাহলে মানুষ এগিয়ে যেতে পারবে না। অবশ্যই মানুষের মাঝে কি করতে হবে, অসাম্প্রদায়িক মনোভাব তৈরি করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকল মানুষকে একযোগে একসাথে মিলেমিশে কাজ করতে হবে, তাদেরকে সেই বিষয়ে উদ্বুদ্ধ করতে হবে। এরপরে যেটি আসছে যে একতাবদ্ধ হয়ে চলার গুরুত্ব, অর্থাৎ কেন আমরা একতাবদ্ধ হয়ে চলব, একতাবদ্ধ হয়ে চলার কেন প্রয়োজন বা কেন গুরুত্বপূর্ণ একটি বিষয় মিলেমিশে কাজ করা, সেই বিষয়টি খুব সুন্দরভাবে কবিতায় উঠে এসেছে। এরপরে বলা হয়েছে কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়ে ওঠার শুরু। অর্থাৎ আমাদের এই যে সংগ্রাম মুখর পৃথিবী, অর্থাৎ সংগ্রামের মাধ্যমে আমাদের প্রতিটা মুহূর্ত অতিবাহিত করতে হয়। প্রতি পদে পদে আমরা কি করি, প্রতিবন্ধকতার সম্মুখীন হই, এবং সেগুলো আমরা আমাদের সাহস প্রজ্ঞার মাধ্যমে অতিক্রম করে এগিয়ে যাই। কর্মমুখর আমাদের এই পৃথিবী, অর্থাৎ এই যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে, সেটা কি এমনি এমনি আমরা পারছি তা না। আমাদের কাজের মাধ্যমে, আমাদের কর্মের মাধ্যমে আমরা সমস্ত বাধা ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং কর্মের মাধ্যমে অর্থাৎ সৎ এবং মহৎ কর্মর মাধ্যমে আমরা আমাদের জীবনকে কি করতে পারি, মহীয়ান করতে পারি, অনেক উঁচুতে নিয়ে যেতে পারি। এবং পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে যদি তাকা তাহলে আমরা এই বিষয়টি খেয়াল করব, বা তোমরা খেয়াল করবে যে কর্মের মাধ্যমে তারা কত দূর এগিয়ে গিয়েছে। আর প্রতিনিয়ত কর্মের মাধ্যমে মানুষ কি করে, অভিজ্ঞতা অর্জন করে, মানুষ তার অভিজ্ঞতা, সাহস এবং প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দিনকে দিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে, নিত্য নতুন বিষয় আবিষ্কার করছে, জীবনকে অনেক উন্নততর করছে, এবং এভাবে কি করছে, মানুষ মহীয়ান হয়ে উঠছে। অর্থাৎ কর্মের মাধ্যমে জীবন মহীয়ান হয়ে ওঠার শুরু, কীভাবে আমরা আমাদের জীবনকে মহীয়ান করতে পারি, সেই বিষয়টি সম্পূর্ণ কবিতায় খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো সাম্য কবিতার মূল বিষয় এই। আর জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমরা কবি পরিচিতি, শব্দার্থ এবং সমস্ত বিষয়ই তোমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে, আমি বাড়ির কাজ হিসেবে তোমাদের কিছু দিয়েছি আজকে। আর যে অন্য যে বিষয়গুলো আছে এভাবে পয়েন্ট ধরে বা লাইন ধরে তোমরা একটু বাসায় একটু চেষ্টা করবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, পুরোটাই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের বাড়ির কাজ দিয়েছি কিছু, বাড়ির কাজগুলো খেয়াল করো। 1 নম্বর প্রশ্নটি খেয়াল করো, শতেকের সাথে শতেক হস্ত মিলাই একত্রিত বলতে কি বোঝানো হয়েছে। অর্থাৎ কবিতার প্রথম চরণ, এভাবে প্রত্যেকটি চরণই বুঝে বুঝে পড়তে হবে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিয়েছি, এই বিষয়গুলো তোমরা যদি পড়ো আর কবিতার মূল বিষয়বস্তুটা যদি দেখো, আমাদের যে কবিতার যে পাঠ পরিচিত অংশটা আছে সেই বিষয়টা খেয়াল করবে, তাহলে কবিতার আর কোনো কিছু বোঝার সমস্যা হবে না। আশা করছি তোমরা নিজেরাই পারবে, কিন্তু চেষ্টা করতে হবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, সংগ্রামী আর সাহসী প্রজ্ঞা দ্বারা কবি কী বুঝিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, কর্মে সে মহীয়ান বলতে কি বোঝানো হয়েছে। 4 নম্বর, মানুষ কিভাবে বিজয় কেতন উড়িয়ে চলছে। এবং 5 নম্বর প্রশ্ন যেটা দিয়েছে সেটি হচ্ছে সাম্য কবিতার মূল ভাব ব্যাখ্যা করো। অর্থাৎ এই প্রশ্নগুলো, অনুধাবনের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এবং কবিতা যদি তুমি বুঝো এবং অন্য যে শব্দগুলো আছে শব্দার্থের সাহায্য নিয়ে কবিতাটা যদি পড়ো এবং পাঠ পরিচিতির সাহায্য নিয়ে, তাহলে 5 নম্বর প্রশ্নটা করা খুব সহজ হয়ে যাবে।
আর মূল ভাব যেটা আছে, পাঠ পরিচিতি যে বিষয়গুলো আছে অবশ্যই দেখবে তুমি, কারণ তোমার সৃজনশীল প্রশ্ন আসলে ওই বিষয়গুলোই বেশি যাবে। কারণ সৃজনশীল প্রশ্ন আসলেও তো আর ওই এক লাইন ধরে আসবে না, হয়তো কয়েকটি লাইনের উপর ভিত্তি করে আসবে, বা কয়েকটি 4টি লাইন বা 2টি লাইনের যে মূল ভাবটা আসছে সেই বিষয়গুলোই আসবে, ধরে আসবে। সেজন্য খেয়াল করে প্রত্যেক কবিতা, এই কবিতায় ওইভাবে এক লাইন ধরে আসার মতো সেভাবে নেই। তারপরে তোমরা দেখবে, কারণ প্রশ্ন তো নানানভাবে হতে পারে। তো এই প্রশ্নগুলো করবে, মূল ভাব করবে, তাহলে আশা করছি কোনো কিছুই সমস্যা হবে না, সব প্রশ্নের উত্তরই সুন্দরভাবে দিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। বাড়ির কাজগুলো সবাই সঠিকভাবে করবে। সবাই ভালো থেকো এবং সবাইকে ধন্যবাদ।